নমস্কার আমার চাষি বন্ধুরা, আমি ফার্মার মনোজ। সকলকে আমার চ্যানেলে স্বাগতম। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে এসেছি একটা কপির জমিতে। গ্রীষ্মকালীন যে কপি চাষ করে আর কি, তা ওটা মালচিং পদ্ধতিতে করা হয়েছে আর কি। তা গ্রীষ্মকালে সচরাচর কপি দেখা যায় না। আমার এক দাদা এখানে চাষ করেছেন এই পদ্ধতিতে। তা এখনও পর্যন্ত মোটামুটি ঠিকঠাকই আছে। গ্রীষ্মকালে তো কপি এমনি হয় না, কপিটা বেসিক্যালি শীতকালের চাষ। তা উনি এই চাষটি করেছেন, তা ওনার সঙ্গে বিস্তারিত আলোচনা করব। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে এই চাষটা নিয়ে আলোচনা করা হবে। তা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু তথ্য পাবেন এখান থেকে উঠে আসবে কথার মাধ্যমে। আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা বেল আইকনটা দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, আসুন এই চাষ সম্পর্কে আলোচনা শুরু করি। বন্ধুরা, আজকের আলোচনা শুরু করি। এই যে জমিতে চাষ করেছেন আমারই দাদা, তা প্রথমে দাদার সঙ্গে পরিচয় করে নেব। দাদা, আপনার নাম এবং পরিচয়টা দেন, অ্যাড্রেসটা দেবেন। আমার নাম নবকৃষ্ণ বিশ্বাস, গ্রাম কুমিরকলা, আর জেলা? জেলা পূর্ব বর্ধমান, থানা থানা খণ্ডঘোষ, তাই তো? খণ্ডঘোষ। আচ্ছা, আপনি যে চাষটা করেছেন, এই যে গ্রীষ্মকালীন চাষটা করেছেন, এটা তো খুব রিস্কি। হ্যাঁ, এটা রিস্ক আছে। এটা অতিরিক্ত তাপ এখন থাকে, প্রায় 40-42 ডিগ্রি তাপমাত্রা থাকে এই সময়। কপি চাষটা খুব চাপ, রিস্ক। তা কপি তো অ্যাকচুয়ালি শীতকালের চাষ আর কি। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি চাষটা করলে লেখা তো একটা সুবিধা অসুবিধা ব্যাপার থেকে যায়। হ্যাঁ, এটা হচ্ছে মেন হচ্ছে যে জাত নির্বাচন। জাতটা আপনাকে সঠিক নিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, জাতটা যদি ভুল হয়ে যায় তাহলে সেটা হবে না, তাপটা নিতে পারবে না গাছটা। মানে হ্যাঁ, আগে দেখা গেল শীতকালে আমি গ্রিন কপি থেকে শুরু করে আরো যে কপিগুলো আছে আর কি, হ্যাঁ, তাই এই গ্রীষ্মকালের জন্য বেসিক্যালি এই যে আপনি বললেন হুম, যে এই কপিটার প্রথমে জিজ্ঞেস করে নামটা কি? হ্যাঁ, এই কপিটার জাত হচ্ছে সুপার হেলমেট। সুপার হ্যাঁ, হেলমেট। সুপার হেলমেট। আরেকটা হয়, সেটা হচ্ছে নামধারী। নামধারী। নামধারীটা হয়। নামধারী শীতকালে তো হয়, হ্যাঁ, শীতকালেও হয়। আর গরমের সময় হয়। হ্যাঁ, হয়। আর এই যে সুপার হেলমেট যেটা বললেন, এটা কি হুম, শীতকালে হয়? এটা শীতকালেও হবে। এটা 12 মাসই হয়। মানে 12 মাস এগুলো চাষ হ্যাঁ, করা যাবে? চাষ করা যাবে। কিন্তু এটা টেম্পারেচার বেশি নিতে পারে। আচ্ছা। এই কারণে এটা এই এই সময় লাগানো। গ্রীষ্মকালে চাষ করা যায়, এটা হ্যাঁ, এর ক্ষমতাটা বেশি আর কি, টেম্পারেচার সহ্য টেম্পারেচার করার নেওয়ার ক্ষমতাটা বেশি। ক্ষমতাটা বেশি। ঠিক ঠিক। মালচিং আপনি দিয়ে দেখে, মালচিং দিয়ে করেছেন, কপিতে সচরাচর মালচিং দেখা যায় না, মালচিংটা হঠাৎ দিয়ে না, দিলেন। এটা নতুন টেকনোলজি, নতুন মানে সিস্টেমে চাষটা হয়েছে। এর আচ্ছা। কিছু বিশেষত্ব আছে, এর মধ্যে কিছু হ্যাঁ গুণ আছে। হ্যাঁ, সে তো আছে আর কি। একটু হ্যাঁ, যদি খুলে বলতেন আর কি, হ্যাঁ। মালচিংটা দেওয়ার জন্য এবার আপনি হচ্ছে এটা কেন দিলেন? মালচিং এর প্রথমত হচ্ছে এর যে ঘাস। হুম এখন তো গ্রীষ্মকাল, হুম। প্রচুর পরিমাণে ঘাস হয়। আচ্ছা। হ্যাঁ, এখানে লোকটা কম লাগবে। দ্বিতীয় কারণ হচ্ছে এখানে এই যে কালারটা দেখুন। হুম কালারটা হচ্ছে এই উপরটা সিলভার কালার হুম। আর নিচেটা ব্ল্যাক। আচ্ছা। এইটার জন্য হ্যাঁ। কি হয়, সূর্যের তাপটা যখন পড়ে হুম। তখন এটার প্রতিফলন হয় একটা। আচ্ছা পোকা বিশেষ করে কি হয়, দিনের বেলাতে নিচের তলাতে আচ্ছা পাতাটায় পোকাটা আশ্রয় নেয়। আচ্ছা। তাতে কি হয়, পোকাটা এখানে আসতে পারছে না। হুম পোকাটা অনেক কম, হুম। অনেক কম হয় পোকাটা। আর 3 নম্বর কারণ হচ্ছে এদের জলটা কম লাগে, সেচ। আচ্ছা, মানে মাটিটা ভিজে ভিজে একটু ভাব হ্যাঁ, থাকে। ভিজে রসটা ভেতরে থাকে, আর্দ্রতা ভাবটা ধরে রাখে। মানে আপনি যেটা বলতে চাইলেন যে যখন সন্ধ্যাবেলায় পোকাগুলো এই পাতার তলায় যখন আশ্রয় নেবে, হুম, তাই এই যে এর এই যে মালচিং এর যে ত্রিপলটার একটা হিট আছে, হ্যাঁ। হিটের জন্য ওখানে আশ্রয় নিতে পারে না। না, হিট নয়, এটা হচ্ছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনের জন্য ওখানে হ্যাঁ, থাকতে পারে না। মানে সূর্যের যে প্রতিফলনটা হয় এটা হ্যাঁ উপর দিকে হ্যাঁ। মানে প্রতিফলন হয়, আচ্ছা। ওখানে আশ্রয় নিতে পারে না। ঠিক আছে। আর এবং দেখা যাচ্ছে যে আপনি যেটা বললেন আর কি, জলের পরিমাণটাও কম লাগে। কম লাগবে, তার কারণটা কি? কারণ হচ্ছে এটা ঢাকা রয়েছে, আচ্ছা। বাষ্প পর্যন্ত হতে পারছে না। হুম। ভেতরটা থাকে রসটা। ঠিক মানে আছে। মোটামুটি ক্ষেত্রে বলতে গেলে যে আপনি যে এমনি সাদা জমিতে, এমনি খালি জমিতে যারা চাষ করে, তার থেকে এইটা নিয়ে একটু মোটামুটি উপকার আছে আর কি। যাই হোক, সেই মালচিং নিয়ে আমরা আরো বন্ধুরা, মালচিং এর বিষয়ে আরো ভিডিও তৈরি করা হয়েছে এবং আরো সামনে ভিডিও আসবে। আজকে যে মেন টপিক আমার কপিটা নিয়ে, সেটা নিয়ে একটু আলোচনা করি আর কি। তাই ওই কপিটার জাতের নাম বললেন সুপার হেলমেট। সুপার হেলমেট। সুপার হেলমেট, এটা কতদিনের চাষ, মোটামুটি কতদিনের? এটা আপনার চারা থেকে বলবেন, চারা হ্যাঁ, মানে চারা রোপণ করা চারা থেকে থেকে 90 দিন। 90 দিনের মধ্যে রেডি হয়ে 90, যাবে। হ্যাঁ, 90-95। কেমন কি সাইজ আছে? এটা 1 থেকে 1.5 কেজি। 1 থেকে 1.5 কেজি। 1 থেকে 1.5 কেজি ওজন। সাইজ মোটামুটি হ্যাঁ, আসবে। হ্যাঁ। হ্যাঁ। এই কতটা জমি কতটা আছে এখানে? এখানে 10 কাঠা লাগানো আছে, দুভাগে। দুভাগে। হ্যাঁ, 10 কাঠা বলতে কি এই যে এই সাইডটা 10 এই কাঠা, তাই তো? সাইডটা 5 কাঠা মতো হবে আর এই দিকটা 5 কাঠা। 10 কাঠা। দুভাগে লাগানো আছে। 10 কাঠায় কতগুলো চারা মোটামুটি রোপণ করা যাবে? এটা মালচিং এর হ্যাঁ, জন্য। মালচিং এ আমার যেটা লাগানো আছে, আমার এই মোটামুটি 4000 চারা। 4000 চারা 10 হ্যাঁ, কাঠা। আমি একটু ঘন লাগিয়েছি।
4,000 কিন্তু 10 কাঠাতে আমার হিসেবে 3,000 থেকে 3500 চারা দিলে ভালো হয়। মানে ভালো হয় বলতে 1 বিঘে জমিতে 6,000 6,000 6,000 সুটেবল। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যেহেতু গরম তো গরমের হুম, দিনে একটু হুম। ফাঁকা ফাঁকা আমার করাই একটু ভালো আর ঘন কি। হয়ে গেছে। হ্যাঁ, সেই কারণে চারা একটু বেশি পড়ে গেছে। কতদিন বয়স হলো? এটার বয়স হবে 35 দিন। 35 দিন বয়স হয়ে গেল। এই গাছের হ্যাঁ, 35 দিন বয়স। 35 দিনে মোটামুটি যেটুকু গ্রোথ হয়েছে, খুবই ভালো হয়েছে। হ্যাঁ, খুবই ভালো হয়েছে মানে দেখতে যেটা পাচ্ছি। তুলনামূলক যেটা আমি আশা করিনি, হুম। তার থেকে অনেক ভালো হয়েছে। তা বন্ধুদের একটুখানি বলবো যে আপনারা যদি মনে করেন যে গ্রীষ্মকালে আপনারা এই চাষটি এই বাঁধাকপি চাষ করবেন, তাহলে দাদার কথা অনুযায়ী এই জাতটার নাম হচ্ছে সুপার হেলমেট। এটা এখনো পর্যন্ত সুটেবল, এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। আজকে কদিন বললেন বয়সটা? 35 দিন। 35 দিনের বয়সে মোটামুটি গ্রোথটা ভালো আছে। আচ্ছা, আর একটা প্রশ্ন যেটা গুরুত্বপূর্ণ করব, এর মধ্যে কি বাধার সম্মুখীন কি হয়েছেন রোগ থেকে শুরু করে, যেগুলো গ্রীষ্মকালে বেসিক্যালি হয় আর কি? এখনো পর্যন্ত যেটা হচ্ছে আহ, পোকাটা সেরকম প্রথম দিকে লাগেনি। আচ্ছা। এখন একটু বড় হচ্ছে গাছ, একটু পোকাটা একটু বাঁধছে তো, হুম, এটা হুম। পরে বাঁধবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পোকাটা আমি একটু বেশি দিচ্ছি ওষুধটা এই সময়টা। আচ্ছা। হ্যাঁ, মোটামুটি 7 দিন অন্তর দিতে হচ্ছে। হুম। 7 দিন অন্তর। মানে প্রতিরোধ করা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। গাছ তো দেখলেই বুঝতে পারবেন। না না, গাছ ফ্রেশ আছে। গাছ খুব পরিষ্কার পরিচ্ছন্ন হুম। গাছ আছে। আর ঘাস 35। হুম। ঘাস খুবই কম, এই দাঁড়াতে একটু হয়। ঘাস তো ভিতর দিয়ে আসার কোনো হ্যাঁ, না ব্যাপারই কোনো নেই, ঘাস মালচিং নেই। আছে, তারা একটু ঘাস ঠিক হয়। আছে? আর জলটা শীতকালে দেখা যায় জলের একটু টান টান থাকে আর কি। আর গ্রীষ্মকালে কি জলের পরিমাণটা কেমন কি দেওয়া হয়? মানে কতদিন পরে পরে ওই মাটির কেমন কন্ডিশন হলে একটু খুলে বলতে মোটামুটি মোটামুটি 8 থেকে 10 দিন। 8 থেকে 10 দিন। 10 দিন। মাটি মাটি তো এটা দোআঁশ মাটি। হ্যাঁ, দোআঁশ মাটি। আর বালিতে একটু বেশি লাগবে। হ্যাঁ। একটু বালি গাছের হলে। মানে একটু মাটির উপরে। মাটির ভাব বুঝে জলটা হ্যাঁ, মাটির মোটামুটি। উপরে ওটা ইয়ে করবে। ওটা চাষি নিজের একটা হ্যাঁ, অভিজ্ঞতা কাজে হ্যাঁ, লাগাতে হ্যাঁ, হবে যে কখন তোমার জলটা দিতে হ্যাঁ। হবে। তা বন্ধুরা, আপনারা মোটামুটি একটা আইডিয়া দেয়া গেল। যদি আপনারা এই চাষটি করেন তাহলে এই মালচিংয়ে করা ভালো। মালচিংয়ে এখন খুব করছে দিক দিয়ে। তাহলে গ্রীষ্মকালে মালচিংটা আরও সুটেবল, যেহেতু মানে একটু খরাটা বেশি থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে মাটির নিচে যেটা ওই গাছের নিচে মালচিংয়ের তলায় একটু নমনীয় ভাব থাকে, সেক্ষেত্রে আরও উপকার পাওয়া যায়। তো আরেকটা প্রশ্ন করছিলাম যে এই যে কপির একটা মেন যে রোগটা, মেন যে সবাই যেটা যেটা নিয়ে মানে ভয় থাকে আর কি, ধসা বলে একটা ব্যাপার। ধসার শুধু এখনো পর্যন্ত আমি স্প্রে করি। এখানে ধসার কোনো এখনো পর্যন্ত কোনো স্প্রে হয়নি মানে এই এখনো 35 পর্যন্ত দিন। কোনো সম্ভাবনা তৈরি না, হয়নি না, যেটা। না, এখনো পর্যন্ত কোনো ধসা লাগেনি। হুম। হ্যাঁ, ছত্রাকজনিত কারণে তো ধসাটা লাগে। হ্যাঁ, হ্যাঁ। তা মাটি থেকে তৈরি হয় এগুলো। হুম। কিন্তু মাটিতে তো লেগেই নেই পাতাটা। হ্যাঁ, হ্যাঁ, মাটি তো লেগে নেই হ্যাঁ, মাটির এমনকি নিচের পাতাটা যে প্রথম হুম, পাতাটা হয়েছে হুম, হুম, দেখুন, হুম, সেটাও ফ্রেশ আছে। হুম। হ্যাঁ, এদিকে একটু দেখাও, এদিকে দেখাও, এদিকে এসো। হ্যাঁ, এদিকে দেখাও একটু, হ্যাঁ, পাতাটা তুলে দেখাবে একটুখানি, এদিকে এসো। হ্যাঁ, মাটির সঙ্গে তো টাচই নেই। কাছে নেই। হ্যাঁ, এইটা। মাটির সঙ্গে কোনো টাচই নেই। আর যেহেতু টাচটা হ্যাঁ, মাটির সঙ্গে নেই, সেক্ষেত্রে দেখা গেল যে ধসাটা আসার সম্ভাবনা কম আছে। কম একদমই নেই, হ্যাঁ, মানে ধসা নেই। মানে যদি ঠিক আছে? হিসাব করে চাষ করা যায় তাহলে মোটামুটি একটা সম্ভাবনা আছে। হ্যাঁ, এবার অফ সিজনে চাষ করার আরেকটা কারণ হচ্ছে এই বাজার মূল্য। হ্যাঁ, হ্যাঁ, যেহেতু বাজার মূল্য যেহেতু থাকবে একটা। কারোরই নেই, সেই হিসেবে আমি দেখলাম যে না, এটা করা যায়। রিক্সই ছিল, হ্যাঁ, তবে হ্যাঁ, মালচিং এর জন্য রিক্সটা অনেক খরচাটা কমেছে। একটু বেশি হয়তো। হ্যাঁ, কিন্তু যেহেতু কেউ চাষ করে না এই হ্যাঁ। সময়, সেই হিসেবে এটা বাজার মূল্যটা একটু বেশি থাকবে। মানে চাষিদের উদ্দেশ্যে বলা হ্যাঁ, যেতে পারে হ্যাঁ, যে যদি কেউ রিস্ক তো নেই, আপনার সঙ্গে আলোচনা বোঝা যাচ্ছে। যদি কেউ চাষ করে তাহলে লাভবানের সম্ভাবনাটা আছে। বেশি। টার্গেট কি রেখেছেন এই 10 কাঠা জমিতে? সেটা এটা তো এখন আনএক্সপেক্টেড প্রশ্ন আর কি, হ্যাঁ, তাও করা উচিত আর কি। মোটামুটি আহ, 30 থেকে 35 টাকা কেজি যায়। 25 গত টাকা কেজি। বছর এই দামই ছিল। তাহলে এটা ভালো একটা টার্গেট। হ্যাঁ, হ্যাঁ। আর এমনি সময় শীতকালে কি হয়, 8 টাকা 10 টাকা কেজিতে হ্যাঁ, হ্যাঁ। নেমে যায়। তখন একটা কপির চাষ হ্যাঁ, থাকে, একটা মাঠ ভর্তি কপি থাকে। এখন যেহেতু এত চাষ তো নেই, এখানে একটা জমি দেখলাম, আর তো আমি মোটামুটি মাঠে মাঠে ঘুরছি। গোটা আমাদের ওই দিক থেকে শুরু করে সব জায়গায় ঘোরা হয়েছে, তেমন তো চাষ দেখলাম না, একটাই আছে। তা হুম, সেক্ষেত্রে আশা করা যেতেই পারে যে একটা ভালো দাম পাওয়া যাবে আর কি। তা মোটামুটি চাষ করা যেতে পারে, হুম, তাই তো? হ্যাঁ, এর রিস্কটা মোটামুটি মালচিং এ করলে আর একটু হ্যাঁ, দেখভাল মোটামুটি অভিজ্ঞতা থাকলে হ্যাঁ, চাষটা মোটামুটি চাষটা করা করে। যেতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে মাটির। এর হচ্ছে বেড তৈরি করার আগে সমস্ত রকম হুম, জৈব, রাসায়নিক, হুম। হ্যাঁ, অনুখাদ্য সমস্ত একবারে দিয়ে বেডটা তৈরি করা হয়। মানে কারণ মালচিং এ যখন হ্যাঁ, মালচিংটা বিছানোর আগে যে বেডটা তৈরি করা হবে, সমস্ত রকম যেগুলো সমস্ত দেওয়া কিছু সার, দিয়ে জৈব হোক রাসায়নিক হোক যা হ্যাঁ, আছে, ওগুলো আগে থেকে প্রয়োগ করতে হবে। আগে প্রয়োগ করে হ্যাঁ, বেড তৈরি করে তারপরে চারাটা বসিয়ে পরে দিতে আর হবে। দেওয়া যাবে না। না। পরে আর দেওয়ার তো এই আর মাঝখানে একটা মাঝখান ব্যাপার দিয়ে হচ্ছে এই জমিটাতে আমি কোনো ইউরিয়া প্রয়োগ করিনি। আচ্ছা, এটা কোনো তো ভালো দিক। ইউরিয়া সার আমি কোনো প্রয়োগ করিনি। এখনো পর্যন্ত করেননি? এখনো পর্যন্ত তা করিনি। গাছের যা গ্রোথ দেখতে পাচ্ছি তো প্রয়োজনও নেই মনে হয় আর। না, না, ইউরিয়া 35 দিনে এই পর্যন্ত হুম, কপি চলে এসছে, মানে আর তো মনে হয় ইউরিয়ার প্রয়োজন নেই। না। ইউরিয়া তো অ্যাকচুয়ালি চাষের ক্ষতি জমির করে। ক্ষতি করে জমির ইউরিয়া। ক্ষতি করে। ক্ষতি করে। হ্যাঁ, হয়তো সাময়িকভাবে আর চাষটা হয়তো বোঝা যায় যে ফসলটা ভালো হচ্ছে, কিন্তু আখেরে তো জমিটা নষ্ট করে। জমি নষ্ট করে, জৈব উপকারী ব্যাকটেরিয়া নষ্ট করে, হ্যাঁ, কেঁচো নষ্ট করে দেয়। জৈব হ্যাঁ, সারটা কত কি পরিমাণ ইউজ করলেন এখানে? জৈব সার 10 কাঠাতে আমার 1 ট্রলি দেওয়া আছে। বেশি ট্রাক্টর। কোনটা দেওয়া আছে, রাসায়নিক না জৈব? জৈব সার দেওয়া আছে এখানে
1 টলি, হ্যাঁ। আর খোল দিয়ে আছে যেটা সরিষা খোল, হ্যাঁ। সেটা আমার 1 বস্তা দিয়ে আছে 50 কেজি। আচ্ছা। আর রাসায়নিক সার হ্যাঁ। 10-26-26 এনপিকে হ্যাঁ। 1 বস্তা দিয়ে আছে। চাষিদের কি বলবেন? 3 কেজি অনুখাদ্য দিয়ে আছে, আচ্ছা। 3 কেজি বোরন দিয়ে আছে। আচ্ছা, চাষিদের কি বলবেন? জৈব সার ব্যবহার করা ভালো না জৈব সার তো অবশ্যই ব্যবহার করতে হবে মাটিতে। আর হচ্ছে খোল? খোলটা মাছ দিতে হবে। রাসায়নিক থেকে আস্তে সরে আসতে হবে। হ্যাঁ, রাসায়নিক থেকে সরিলে জমিরও ভালো হুম। এবং খাদ্যে এই সবজির যে গুণমান, হুম। হ্যাঁ, সেটা সেটা বোঝা বেড়ে যাবে। মানুষের এটা স্বাস্থ্যগত হুম। উপকার হবে। ঠিক। তা বন্ধুরা, আলোচনা তো মোটামুটি সবই হলো আর কি, যেটুকু সম্ভব সেটুকু আলোচনার মাধ্যমে উঠে এলো। তা এই জমিতে আরও ভিডিও নিয়ে আসবো, আরও বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তা আজকে এই পর্যন্তই থাক, আসছি নতুন একটা ভিডিও নিয়ে। দাদার সঙ্গে আবার নতুন ভিডিও হবে এখানে, আবার কিছুদিন পরে একটু গাছটা বড় হোক, সেই সময় আরও কিছু করা যাবে। তা বন্ধুরা, সকলে ভালো থাকবেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। আর অবশ্যই বেল আইকনটা দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তা বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।